দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সংবাদপত্রের শিরোনাম এবং ঘটনার পেছনের ঘটনা নিয়ে বিশ্লেষণ করে থাকি। আমি আলোচনার শুরুতে একটু সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিই। দৈনিক প্রথম আলোর শিরোনাম ছিল যে পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। আসিফ নজরুলের একটা বিশেষ সাক্ষাৎকার তারা প্রথম পৃষ্ঠায় চেপেছে। পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে। দৈনিক আমার দেশ, হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির দিন আজ। জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টার বহু প্রতীক্ষিত ভাষণ, প্রাধান্য পাবে সংসদ নির্বাচন। দৈনিক ইত্তেফাক, কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থান। দৈনিক ইনকিলাব, ইতিহাসের পাতায় গণ অভ্যুত্থান 2024। দৈনিক নয়াদিগন্ত, হাসিনা পালানোর 1 বছর, এমন দেশ গড়ে তুলি যেখানে স্বৈরাচারের ঠাঁই হবে না, প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তর, জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। গণ অভ্যুত্থান দিবস এবং বাংলাদেশের ভবিষ্যৎ, ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর একটা সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রতিবেদন। দৈনিক সমকাল, মুক্তির আকাঙ্ক্ষা এখনো অটুট, অভ্যুত্থানে বেশি মৃত্যু 10 জেলার মানুষের। ডক্টর আনু মোহাম্মদের একটা সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন, অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। বাংলাদেশ প্রতিদিন, আজ মুক্তির দিন। কালের কণ্ঠ একটা ছবি সহ তারা শিরোনাম করেছে 36 জুলাই, জুলাই গণ অভ্যুত্থান ও ভবিষ্যৎ গতিপথ। সেনাবাহিনীর 3 আগস্টের সিদ্ধান্ত শেখ হাসিনার পতন অনিবার্য করে তোলে। মানবজমিন, প্রত্যাশিত পরিবর্তন কতদূর, অভ্যুত্থানের 1 বছর। জুলাই অভ্যুত্থান নিয়ে একটা বিশেষ প্রতিবেদন, 1 বছরেও হাসপাতাল ছাড়তে পারেননি তারা, আহতদের নিয়ে একটা প্রতিবেদন। দৈনিক কালবেলা, বাকবদলের 36 জুলাই, জুলাই ছিল রাষ্ট্রের আত্মার পুনর্জাগরণ। দেশ রূপান্তর, উঠে আছে চিরবিস্ময়। দৈনিক বনিরবার্তা, অর্ধশত বছরের ব্যবধানে 2টি রাষ্ট্রনীতিক আগস্ট, বঞ্চিতের নামে এক আমলা গ্রুপের দ্রুততম পুনর্বাসন ও ক্ষমতায়ন হয়েছে হোসেন জিল্লুর রহমান। গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, দেবপ্রিয় ভট্টাচার্য। দ্য ডেইলি স্টার, রেড জুলাই 1 year on, দ্য ফাইট ফর ইউনিটি, ডিগনিটি অ্যান্ড জাস্টিস মাস্ট কন্টিনিউ। নিউ এজ, ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাই আপরাইজিং টুডে। আজাদ ভাই, আপনি শিরোনামগুলো শুনছিলেন। আজকে আসলে সবগুলা পত্রিকারই প্রধান শিরোনাম 5 আগস্ট নিয়ে বা 36 জুলাই, 1 বছর পূর্তি উপলক্ষে। ঠিক 1 বছর আগে আপনি সাংবাদিকতা করেছেন, এখন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে আছেন। এই 1 বছরে আপনি সাংবাদিক হিসেবে গত বছরের 5 আগস্টকে কেমন দেখেছিলেন এবং আজকে সরকারের থেকে আসলে কেমন অনুভব করছেন? 1 বছরে কি পরিবর্তন দেখলেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত দেশের মানুষকে শুভেচ্ছা। আজকে একটা ঐতিহাসিক দিন। এটা দেশের মানুষেরই অর্জন। মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য মানুষ রাজপথে নেমে এসেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। এই উপলক্ষে আমি দেশের মানুষকে অভিনন্দন জানাই। আর যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন তাহলে অবশ্যই হ্যাঁ, 5ই আগস্ট আপনার 2024, তখন পর্যন্ত তখনও সাংবাদিকতা করতাম এবং তখন একটা ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করতাম। আমার মনে আছে 4 আগস্ট আমার অফিসে, আপনার এই বাংলা ভিশনের খুব কাছে। 4 আগস্ট যখন আমি অফিসে আসছিলাম, কোনো যানবাহন ছিল না। এই বাংলা ভিশনের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম। দুপাশে আপনার লাঠি হাতে সরকারি দলের লোকজন দাঁড়িয়েছিল, অস্ত্র হাতে। কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কোনো যানবাহন নাই, কিন্তু আমাকে কর্তব্যের কারণে সেদিন এটার মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা মৃত্যু উপত্যকার মধ্যে দিয়ে হাঁটছিলাম। এবং আমার এই উপলব্ধিটি ভুল না, তার বড় প্রমাণ হচ্ছে সেদিন এই স্থানেই, এই বাংলা ভিশন অফিসের কাছেই, এই জায়গাটাতেই একজন মানুষের মৃত্যু হয়েছিল। সেদিন আহত হয়েছিলেন, পরবর্তীতে তিনি হাসপাতালে মারা গিয়েছিলেন।
তো আমার বিশ্বাস যে ওই সময় যারা আমাদের জীবনের প্রয়োজনে, কাজের প্রয়োজনে বলেন, আমরা যারা সরাসরি আন্দোলনে অংশ নিতে পারিনি কিন্তু কাজের প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়েছে, তাদের প্রত্যেককে ওই সময়টাতে জীবনটাকে হাতে নিয়ে বের হতে হয়েছে, জীবন বাজি রেখে কাজ করতে হয়েছে। কিন্তু সেই কাজটাও কি আপনারা ফ্রিলি করতে পারতেন? না, সেটা তো অবশ্যই না। কাজটা তো, বা আমি তো প্রথমেই বলেছি, একটা ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের সবাইকে জীবন বাজি রেখে, আমি আপনি আমরা কেউ আলাদা নই, আমাদের সবাইকে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। আজকে 1 বছর হয়েছে। অবশ্যই মানুষের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন সব তো পূরণ করা সম্ভব হয়নি। 1 বছরে এটা সম্ভব নয়। এরকম একটা পরিস্থিতি থেকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, মানুষ কিন্তু পরিবর্তনটা খুব দ্রুত আশা করে, যদিও বাস্তবে পরিবর্তনটা খুব দ্রুত বাস্তবায়ন খুব কঠিন। কিন্তু 1 বছর পরে আজকে সেই ভয়ের সংস্কৃতিটা তো দূর হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, যে আতঙ্ক নিয়ে আমরা রাস্তায় বের হয়েছিলাম, প্রত্যেকেই প্রতিনিয়ত মৃত্যু সংখ্যায় ছিলাম, এখন তো সেটা নেই। সিকিউরিটির ক্ষেত্রে যদি আপনি বলেন, পারসেপশন একটা বড় বিষয়। আপনি নিজেকে সিকিউর ফিল করেন কিনা রাস্তায় নামলে, ঘর থেকে বের হলে? আমার মনে হয় এই জায়গাটাতে যথেষ্ট উন্নতি হয়েছে। আপনার রাত্রেবেলা আগে যারা বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে রাজনীতিবিদ যারা আসতেন, কথা বলতেন, তাদের কাছ থেকে শুনেছি তারা এখানে এসে এখান থেকে ঘরে ফিরে যেতে পারবেন কিনা সেই নিশ্চয়তা ছিল না। তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, কয়েকজনকে তুলে নিয়ে যাওয়াও হয়েছে। এই ভয়ের সংস্কৃতি, মানুষের অধিকার ছিল না, মানুষকে গুম খুন করা হয়েছে, দুর্নীতি লুটপাট এগুলো তো হয়েছেই। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে মানে ভয়ের একটা সংস্কৃতি দীর্ঘদিন ধরে মানুষকে নির্জীব করে রেখেছিল। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করছি। এখন এইটা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু পারছে সেই বিচার আসলে আপনারা করবেন। যদি সেই বিচারই করি, তাহলে আমি গতকালকে টিআইবির একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনি জানেন, সেখানে বেশ কিছু উদ্বেগের কথা বলা হয়েছে। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন, সেখানে বলা হচ্ছে যে গত 11 মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 121 জন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি বলছিলেন মানুষের পারসেপশনটাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এরকম পারসেপশন কি তৈরি করতে পেরেছেন? আমি যেটা বলছি যে মানুষের পারসেপশনটা যেই অবস্থা থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই অবস্থা থেকে ভালো হয়েছে, সেই অবস্থা থেকে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমি বলবো না যে মানুষ এখন বাংলাদেশকে স্বর্গরাজ্য মনে করছে, মানুষ মনে করছে যে এখানে এদেশে কোনো সমস্যা নেই, বিষয়টা এরকম না। অবশ্যই সমস্যা আছে, সেই সমস্যার সমাধানেরও চেষ্টা করা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে পরিস্থিতিটা উন্নতির দিকে যাচ্ছে। প্রত্যেকদিন একটু একটু করে উন্নতি হচ্ছে, আমরা সেটাই চাচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে উন্নতির ধারাটা আস্তে আস্তে ধীরে ধীরে যে পরিস্থিতিটাকে স্বাভাবিকীকরণের একটা চেষ্টা চলছে, স্বাভাবিক করার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দেশের অন্যান্য অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করা, দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি স্বাভাবিক করা, দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, এই যে স্বাভাবিকীকরণের কাজটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সরকারের চ্যালেঞ্জ, আপনি জানেন, অনেক বিশাল। এরকম একটা এমনিতেই দেশের পরিস্থিতি ভঙ্গুর ছিল ওই সময়। তারপর যখন গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানের সময় আপনি দেখেছেন যে দেশের অনেক কিছু পরিবর্তিত হয়েছে। পুলিশ প্রশাসন, মানুষের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের কারণে দীর্ঘদিন পুলিশ রাস্তায় নামতে পারেনি, এবং এখনও কিন্তু পুলিশের প্রতি মানুষের সেই ক্ষোভটা যায় নাই। পুলিশের যে মরালটা যে জায়গায় নেমে এসেছিল সেখান থেকে এখনও যে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এটা বলা যাবে না। আমি এটাই বলছি যে এইরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আছে, এবং ধীরে ধীরে পরিস্থিতিটা উন্নতি হচ্ছে। নাটকীয়ভাবে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে এমন দাবি অন্তর্বর্তীকালীন সরকারও করে না, আমরাও করি না। তবে আমরা বিশ্বাস করি যে সরকার যেভাবে কাজ করছে তাতে যদি সকলের একটু সহযোগিতা পায় এবং সিস্টেমটাকে রেস্টোর করতে পারে তাহলে পরিস্থিতি আরও ভালো হবে। কিন্তু এই 1 বছরও আসলে সিস্টেমটা রিস্টোরের কথা আপনি বলছেন যে আগের চেয়ে পরিস্থিতি ভালো। এই পুলিশিংয়ের কথা যদি আপনি বলেন, পুলিশ রিফর্ম নিয়ে কি বর্তমান সরকার খুব বেশি কাজ করছে? সংস্কার, বিভিন্ন সংস্কার নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ করছে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। বর্তমান সরকার অনেকগুলো কাজ করছে, কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে এই ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো আসলে মানুষকে
বর্তমান সরকার হয়তো সেভাবে জানাতে পারেনি কারণ আমাদের মিডিয়া বলেন বা যারা জানাবে তাদের যে তাদের ফোকাসটা আসলে এখন অন্যদিকে। আমরা পরিষ্কারভাবে পুলিশ রিফর্ম নিয়ে কয়েকদিন আগেও 23 জুলাই একটা বড় একটা মিটিং হয়েছে। পুলিশ রিফর্মের যে প্রস্তাবগুলো সেগুলোর অগ্রগতি কী, সেই অগ্রগতির যে রিপোর্টটা এটা আমরা শেয়ার করেছি আপনার গণমাধ্যমের কাছে, কিন্তু আনফর্চুনেটলি গণমাধ্যমে খুব বেশি ট্র্যাকশন এটা পায়নি। আপনারা কয়েকটা গণমাধ্যম এটা দিয়েছে, কিন্তু খুব বেশি গণমাধ্যম এগুলো নিয়ে মাথা কামায়নি। তারা অন্যান্য অনেক রাজনৈতিক ইস্যু আছে সেগুলো নিয়ে ব্যস্ত, যাতে হয়তো মানুষ হয়তো জানতে পারেনি। কিন্তু আমরা মনে করি যে পুলিশ রিফর্মের পুলিশ যে সংস্কার কমিশনটা গঠন করা হয়েছিল তারা অনেকগুলো প্রস্তাব দিয়েছে। এর মধ্যে সরাসরি 58টা প্রস্তাব নিয়ে এই মুহূর্তে কাজ করছে ইন্টারিম গভর্নমেন্ট, যেগুলো বাস্তবায়ন কোন মন্ত্রণালয়ে বাস্তবায়ন করবে, বাস্তবায়ন কিছু কিছু প্রস্তাব আংশিক অগ্রগতি হয়েছে, কিছু কিছু প্রস্তাব ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে। যেমন অনলাইনে থানায় জিডি নেওয়া, মামলার এফআইআরের ক্ষেত্রে বাধ্যবাধকতা ইত্যাদি আরও অনেকগুলো। আমি ঠিক এই মুহূর্তে আপনাকে সব বলতে পারবো না, দেখে হয়তো বলতো, কিন্তু অনেক অগ্রগতি আছে। আমরা সেটাই বলছি যে এই অগ্রগতিগুলো আমাদের প্রয়োজন পুলিশের জন্য। এই অগ্রগতিগুলো যদি অর্জন করা যায় তাহলে পুলিশ তার স্বাভাবিক কার্যক্রমটা করতে পারবে। এর আগে পুলিশকে যেভাবে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, দলীয়ভাবে ব্যবহার করে, দলীয় কর্মীর মতো ব্যবহার করে পুলিশকে সাধারণ মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, সেটা বন্ধ হয়েছে। এখন পুলিশকে বলা হয়েছে কোনো অবস্থাতেই তারা যেন সাধারণ মানুষের উপর এমনভাবে বল প্রয়োগ না করে যাতে ওই ব্যক্তির অধিকারটা ক্ষুণ্ণ হয় বা তার জীবন নাশের সংখ্যা থাকে। এই যে পুলিশিং কার্যক্রমটা যে পুরোপুরি একটা ওভারহোলিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এটার জন্য তো তাকে কিছু সময় দিতে হবে। একটা দীর্ঘদিনের পুলিশি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন করে পুলিশিংটা আবার জনবান্ধব করে তোলার জন্য আপনার কিন্তু কিছুটা সময় তো আবশ্যক। সেটা কি 1 বছর যথেষ্ট কিনা? না, অবশ্যই 1 বছর যথেষ্ট না। কারণ আপনার 1 বছরের মধ্যে প্রথম কয়েক মাস তো পুলিশ কাজই করতে পারেনি। তারপরে পুলিশের যে লজিস্টিকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই আন্দোলনে, সেই লজিস্টিকগুলো তো এখনও পুরোপুরি এনশিওর করা যায়নি। তারপরে পুলিশের যে নিয়োগ, আপনি দেখেছেন যে পুলিশের যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের অনেকেই দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং বিশেষ জেলা বিবেচনায়। তো এই মানুষগুলো তো আপনার রাতারাতি আপনার চেঞ্জ হয়ে যায়নি, তাদেরকেও মনিটরিংয়ের মধ্যে রাখতে হচ্ছে তারা কীভাবে কাজ করছে। কারণ আপনি সবাইকে তো বাধা দিতে পারেননি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বড় অংশ এখন আসামি হিসেবে আদালতে হাজিরা দিচ্ছে, আরেকটা অংশ পালিয়ে গেছে। পুলিশের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়েছে। এই যে চেইন অফ কমান্ডটা, এটা তো ফিরিয়ে আনার একটা বিষয় আছে। এই সীমাবদ্ধতাগুলো মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে। এবং এই আবার অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না সেরকমও আছে। এবং বল প্রয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একটা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীরা ক্রাউড কন্ট্রোলের জন্য যে আপনার পদ্ধতিগুলো ব্যবহার করে, সেই পদ্ধতিটা ব্যবহার করার জন্য বাংলাদেশের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন সেটার জন্য তো তাকে ট্রেন্ড আপ করতে হবে। আপনার বাংলাদেশ পুলিশ তো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ট্রেনিংটা পায়নি, তো তাকে ট্রেন্ড আপ করে তোলে আপনার তার বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে হবে। একই সাথে আপনি দেখেন এই একই পুলিশ দিয়ে আগামী জাতীয় নির্বাচনেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাদেরকে জাতীয় নির্বাচনের জন্য ট্রেন্ড আপ করা হচ্ছে। তো এগুলো ইনরমাউস একটা চ্যালেঞ্জ সরকারের জন্য, এবং এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা খুবই কঠিন, কিন্তু সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি যে আমরা যে ধারায় কাজ করছি, এই ধারায় কাজ করলে আস্তে আস্তে পরিস্থিতি এখন যা আছে আরো উন্নত হবে। সামনে যে দিন আসবে তাতে পরিস্থিতি আর একটু। কিন্তু এই জায়গাটাই আইন শৃঙ্খলা নিয়ে অনেকের ভিতরে সমালোচনা একটা জায়গা হলো যে পুলিশ আসলে অতিরিক্ত বল প্রয়োগ করছে না, সেটা ঠিক। এবং এই না করার ফলে কিন্তু একটা মব কালচার আমরা দেখেছি গত 1 বছরে। মব কালচারটা যদি আপনি বন্ধ করতে পারেন, এবং বলা হয় যে বিশেষ একটা গোষ্ঠী বা একটা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য এই মব কালচারটার বিরুদ্ধে সরকার খুব বেশি অ্যাগ্রেসিভ হতে পারছে না, এইটা আসলে এই অভিযোগটা ঠিক না। বিশেষ মব কারা করছে আপনি যদি দেখেন, আমরা আসলে এটাকে মব না বলে যদি আপনি বলেন যে কিছু কিছু উশৃঙ্খল জনতা সংঘবদ্ধ হয়ে কিছু কিছু জায়গায় ভায়োলেন্স সৃষ্টি করছে, এইটা কোনো নির্দিষ্ট একক গোষ্ঠী করছে না। গত কিছুদিন ধরে এই ঘটনাগুলো হয়েছে, অনেকগুলো ঘটনা হয়েছে। তবে এটাও ঠিক যে আপনাকে দেখতে হবে যে এটা বাংলাদেশে প্রথম কোনো বিষয় না। বাংলাদেশে এই সংস্কৃতিটাও অনেক দিন ধরে চলে আসছে। এই সংস্কৃতিটা আনফর্চুনেটলি এই ইন্টারিম গভর্নমেন্ট এসে পরিবর্তন করতে পারেনি। এই সংস্কৃতিটা রয়ে গেছে এবং কিছু উশৃঙ্খল জনতা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। কিন্তু সেটা আপনি যদি বলেন
যে একটা নির্দিষ্ট গোষ্ঠী কেবলমাত্র সেই সমস্যাগুলো তৈরি করেছে, তাহলে আমি মনে করি যে এটা আপনার এক ধরনের বায়াসড অ্যাসেসমেন্ট হবে। সব ধরনের গোষ্ঠী কিন্তু এই মব বা এই উশৃঙ্খল আচরণের সাথে সংশ্লিষ্ট, এবং সরকার যখন কাজ করছে তখন এই মবের কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো অ্যাফিলিয়েশন এটা দেখার সুযোগ নাই সরকারের পক্ষে। কোনো ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বরঞ্চ এই মবকে প্রশ্রয় দিয়েছে, সেটা কিন্তু সরকারের যখন দায়িত্বশীলদের নজরে এসেছে তারা স্থানীয় প্রশাসনকেও সতর্ক করেছে। মব বলেন বা উশৃঙ্খল জনতা বলেন বা প্রোটেস্টার বলেন, আপনি তাদের সবার ক্ষেত্রেই আপনার সরকার যেটা নিয়মতান্ত্রিক উপায়ে যতটুকু ডিল করার কথা সেই চেষ্টাটাই করছে। এখন আপনি আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ তো ধরেন প্রোটেস্ট করেছে, আপনি দেখেছেন ঢাকাতে অনেকগুলো প্রোটেস্ট হয়েছে। তো এই প্রোটেস্টের সবগুলো প্রোটেস্ট যে অন্যায্য ছিল তাও না, কারণ মানুষ তো একটা সময় প্রোটেস্টই করতে পারেনি, রাস্তায় নামতে পারেনি, তার কথা বলতে পারেনি। এখন যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, মানুষ মনে করেছে যে তার সব দাবি দেওয়া বোধহয় এই সরকারই পূরণ করে দেবে, মানুষ রাস্তায় নেমে এসেছে। এই যে যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছে, এদের কারো কারো দাবি ন্যায্য ছিল, সেই দাবিগুলো মেনেও নেওয়া হয়েছে, কারো কারোর সাথে আলোচনা করা হয়েছে, কাউকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের পরে তাদের দাবি পূরণ করবে। আর আপনি যদি প্রোটেস্টারকে মব বলেন, মব বলবেন কিনা এটাও আপনার একটা দেখার বিষয় আছে। তো কাকে মব বলবেন, তাকে কিভাবে ডিল করবেন, এগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে পুলিশকে চিন্তাভাবনা করে, প্রশাসনকে চিন্তাভাবনা করে কাজ করতে হয়েছে। তো এক্ষেত্রে কিছু কিছু ভুলভ্রান্তি হয়তো সরকারের হয়েছে, কিন্তু আপনার এই অভিযোগটা কখনোই করা যাবে না যে সরকার এই ধরনের ক্ষেত্রে কারো প্রতি একরকম আচরণ করেছে, অন্যদের প্রতি আরেক রকম আচরণ করেছে। আমরা যারা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে তাদেরকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী হিসেবেই দেখেছি, অন্য কোনো পরিচয়ে তাদেরকে দেখার সুযোগ নেই। আজকে তো আসলে 5 আগস্ট, গত বছর এই দিনে আসলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আজকে এই দিনটা সেলিব্রেট করার জন্য আজকে সংসদের সামনে মানিক এভিনিউতে আপনাদের একটা সরকারের রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম রয়েছে, এবং সেখানে জাতির উদ্দেশ্যে বলা যায় যে একটা ভাষণই দেবেন প্রধান উপদেষ্টা এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এই ঘোষণাপত্রে আসলে কি থাকতে পারে? জি, খুবই ধন্যবাদ আপনাকে। এই ঘোষণাপত্রের দাবিটা প্রথমত ছাত্রদের দিক থেকে এসেছিল, যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারা এই দাবিটা জানিয়েছিলেন। পরবর্তীতে এটা সরকার মনে করেছে যে এটা আসলে শুধু ছাত্রদের বিষয় না, এটা আসলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের এই বিষয়। সরকার সরাসরি ছাত্রদেরকে এই ধরনের ঘোষণাপত্র না দিয়ে চেষ্টা করেছে সবগুলো রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে এনে এরকম একটা ঘোষণাপত্র দিতে। ফ্যাসিস্ট দলগুলো বাদে। হ্যাঁ, ফ্যাসিস্ট তো পালিয়ে গেছে, এখন যারা আছে তাদের তো কার্যক্রম নিষিদ্ধ, কিছু ফ্যাসিস্টের সহযোগী রয়ে গেছে। আমি বলছি যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো, আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে 30টার মতো রাজনৈতিক দল অংশ নিচ্ছে, তাদেরকে একটা অনবোর্ডে রেখে এই কাজটা করার চেষ্টা করেছে। এটা প্রয়োজনীয়তাটা এই কারণে, আপনি দেখেন যে আজকে হয়তো আমরা জানি যে জুলাইয়ে কার কী ভূমিকা ছিল, তাও এটা নিয়ে অনেক সময় অনেক বিতর্ক হয়, অনেকে ক্রেডিট দাবি করে যে তার ভূমিকা বেশি ছিল। এই বিতর্কটা কি আসলে আপনার কাছে বাড়তি মনে হয়? হ্যাঁ, এটা অপ্রয়োজনীয় বিতর্ক, কিন্তু জুলাইয়ের প্রেক্ষাপটটা আজ থেকে 10-15 বছর পরে যখন আমাদের আগামী প্রজন্ম জুলাইয়ের প্রেক্ষাপটটা জানতে চাইবে, তখন তার কাছে কোনো দালিলিক ভিত্তি থাকবে না, তখন এই বিভ্রান্তিকর ইতিহাসই পড়বে সে, এবং আরও বিভ্রান্ত হবে যখন সে বুঝতে পারবে যে এক একজন এক এক রকম করে তার মতো করে তার জুলাইয়ের একটা বয়ান তৈরি করছে। কিন্তু এখন যদি একটা ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক সার্বজনীন একটা ঐক্যমতের ভিত্তিতে জুলাইয়ের একটা ঘোষণাপত্র থাকে, এবং সেখানে কোন প্রেক্ষাপটে জুলাইটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, এবং এই ঘোষণাপত্রটাকে যদি একটা আইনি বা সাংবিধানিক ভিত্তিও দেওয়া যায়, তাহলে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা রাজনৈতিক দলিল হয়ে থাকবে। জুলাই নিয়ে বিতর্ক করার সুযোগ কম থাকবে। আমরা চাই না কখনো কোনো অবস্থাতেই কোনো গোষ্ঠী জুলাইকে বিতর্কিত করার কোনো সুযোগ পাক, কারণ জুলাইতে আমাদের দেশের অনেক মানুষ মারা গিয়েছিল, আমাদের ছাত্র জনতা, যুবক, সব শ্রেণী পেশার মানুষ আসলে প্রাণ দিয়েছিল, এবং তাদের এই প্রাণ দেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট আকাঙ্ক্ষা ছিল, তাদের কিছু চাওয়া ছিল। সেই চাওয়াগুলো কোন প্রেক্ষাপটে তারা চেয়েছে, কেন তাদেরকে চাইতে হয়েছে, কেন তাদেরকে জীবন দিতে হয়েছে, এই বিষয়গুলোই আসলে ব্যাকগ্রাউন্ড সহ, বিস্তারিত ব্যাকগ্রাউন্ড সহ জুলাই ঘোষণাপত্রে থাকবে বলে আমরা আশা করছি। কিন্তু এটার আসলে সাংবিধানিক ভিত্তিটা কি হবে? এটা কি সংবিধানের অন্তর্ভুক্ত হবে? কিন্তু শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে এটা একটা সাংবিধানিক
ভিত্তি এইটা আমাদের প্রয়োজন? রাজনৈতিক দলগুলো এবং উপদেষ্টা পরিষদ পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত দেবে। এটা প্রথমত আইনি ভিত্তিটা কি হবে, এখন আইনি ভিত্তিটা এটা অধ্যাদেশের মাধ্যমে হবে নাকি এটা সংবিধানে সন্নিবেশিত হবে? যদি রাজনৈতিক দলগুলো চায় বা নির্বাচিত সরকার পরবর্তীতে চায়, বিএনপি তো বলছে যে এটা সংবিধানে তফসিলভুক্ত হবে। সেটা যদি তারা চায় তাহলে তাদের যদি সুযোগ আসে তাহলে তারা এটা করতেই পারেন। এটা পরবর্তীতে রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এই মুহূর্তে না নিয়ে আমরা বরঞ্চ জুলাই ঘোষণাপত্রের যে টেক্সটটা সেটা নিয়ে কনসেন্ট্রেট করি, কারণ আমরা চাই যে জুলাই ঘোষণাপত্রের যে বক্তব্যটা, এই বক্তব্যটা নিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, সবাই যাতে এই বক্তব্যটাকে ধারণ করে, এটা এই মুহূর্তে এনশিওর করাটা খুব জরুরি। খুব জরুরি। এখানে কি আসলে নির্বাচনের কোনো নির্দেশনা, দিক নির্দেশনা থাকবে? আজকে একটা পত্রিকা রিপোর্ট করেছে যেখানে নির্বাচন নিয়ে একটা রোড ম্যাপ থাকতে পারে। না, সেটা আপনার জুলাই ঘোষণাপত্র এটা একটা রাজনৈতিক দলিল, এটার সাথে নির্বাচনের সম্পর্ক নেই। নির্বাচনের সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে জুলাই সনদ। আপনি জানেন যে জুলাই সনদ আলাদাভাবে জুলাই সনদটা যখন আপনার স্বাক্ষরিত হয়ে যাবে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যদি রাজনৈতিক একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এটা নির্বাচন আয়োজনটা অনেক বেশি সহজ করে দেবে সরকারের জন্য। কারণ তখন রাজনৈতিক মত ভিন্নতা বা বলেন যে মতবিভেদ, এগুলো ভুলে গিয়ে সব রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে। সরকারও তখন আসলে নির্বাচন আয়োজনের জন্য পূর্ণ মনোনিবেশ করতে পারবে। আজকে কি মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা? এরকম কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। আমার দেশ এরকম একটা মানে নিউজ করেছে, জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টার বহুল প্রতীক্ষিত ভাষণ। এই ভাষণটা কি তারা জুলাই ঘোষণাপত্রর এই বক্তব্যটা নিয়ে করছেন, আলাদা করে ভাষণ দিবে? আলাদা করে ভাষণ দেওয়ার কোনো শিডিউল আপনার জানা নেই? না, সেটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। ভাষণ দেবেন কি দেবেন না সেই সিদ্ধান্ত একান্তই মাননীয় প্রধান উপদেষ্টার। উনি যদি মনে করেন তাহলে উনি ভাষণ দেবেন, কিন্তু আমাদেরকে যেটা জানানো হয়েছে যে আমরা তো সরকারের বার্তাটাই আসলে শুধু আপনাদেরকে পৌঁছে দিতে পারি, আমরা তো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নই। সরকার আমাদেরকে আপনার যেই বার্তাটা দিয়েছে সেটা হচ্ছে যে আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা থাকবেন, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবেন, কূটনীতিকবৃন্দ থাকবেন, আরও বিশিষ্ট সমাজের মানুষ যারা আছেন তারা থাকবেন। তাদের উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাইয়ের ঘোষণাপত্রটা পাঠ করবেন। গতকালকে আসলে একটা খুব মানে আলোচিত নিউজ ছিল, যদিও সেটা পরবর্তীতে তথ্য উপদেষ্টা ফেসবুকে দিয়েছিলেন যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই বিজয়ী হবে। পরবর্তীতে উনি এই স্ট্যাটাসটা অনলিমি করে রেখেছেন বা ডিলিট করেছেন। এরকম কি আসলেই কোনো আশঙ্কা রয়েছে? এবং সরকারের দায়িত্বশীল একটা জায়গা থেকে এরকমের একটা ফেসবুক স্ট্যাটাসটা কি কাঙ্ক্ষিত? এইটা তো প্রথম কথা হচ্ছে যে আমাদের তথ্য উপদেষ্টাই প্রথম বলেননি এই কথাটা, কিন্তু আরও কয়েকজন বলেছেন এবং খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরাই বলেছেন। আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও কিন্তু বলেছেন। এটা আসলে মানুষকে সতর্ক করে দেওয়া যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমাদের ঐক্যে যদি ফাটল থাকে, তাহলে কিছু কিছু মহল 1-11 এটা এরকমই হবে বিষয়টা তা না, কিন্তু কিছু কিছু মহল যদি আমাদের রাজনৈতিক বিভেদ তৈরি হয় তাহলে এই বিভেদের সুযোগটা নিতে পারে, এই সুযোগটা নিয়ে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। সেই অর্থে হয়তো বলেছেন উনি, কিন্তু এবং উনি রেখেছেন এটা হয়তো পাবলিককে, উনি হয়তো প্রথমে পাবলিক একটা পোস্ট দিয়েছেন, কিন্তু উনি পরবর্তীতে যেহেতু দেখেছেন যে এটার মধ্যে এ ধরনের বক্তব্য সরকারের, আপনি দায়িত্ব ঠিকই বলেছেন যে সরকার দায়িত্বশীল মহল থেকে যখন একটু আসে তখন মানে জনগণের মধ্যে এক ধরনের একটা প্যানিক হয়তো তৈরি হতে পারে, সে কারণে পরবর্তীতে সেটা তিনি ওনার নিজস্ব গণ্ডিতে সীমাবদ্ধ রেখেছেন, কিন্তু উনি ওনার বক্তব্যটা কিন্তু প্রত্যাহার করেননি। সেটা কেন করেছেন বা এটা কোন প্রেক্ষাপটে, উনি তো একজন সরকারের উপদেষ্টা, ওনার কাছে অনেক বেশি তথ্য থাকে আমাদের চেয়ে। উনি হয়তো সেই কোনো প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই কথা বলতে পারেন। আমি একেবারে ওনার সাথে কথা না বলে এই মুহূর্তে, যেহেতু গত রাতের কথা বলেছেন এবং একমাত্রই সকাল হলো, এর মধ্যে ওনার সাথে দেখা করে কথা বলার সুযোগ ছিল না যে জেনে ওনার বক্তব্যের প্রেক্ষাপটটা আপনাকে বলবো। তবে এটুকু বলতে পারি যে এ ধরনের একটা আশঙ্কা আমাদের অনেকেই এর মধ্যে করেছেন, শুধু জনাব মাহফুজ আলম উনি একা নন, আরও রাজনৈতিক ব্যক্তিরা করেছেন। আমরা দেখেছি একটা অনুষ্ঠানে আমাদের অর্থনীতিবিদ জনাব দেবপ্রিয় ভট্টাচার্য, উনিও কিন্তু সতর্ক করে দিয়েছেন যে সরকার যদি ঠিকঠাক মতো কাজ না করতে পারে, উনি দেখেছেন যে কেউ বিশেষ পরিস্থিতি তৈরি হলে কোনো বিশেষ গ্রুপ সেটা সুযোগ নিতে পারে। তো এইটা সরকারকে এটা সবাই সতর্ক করে দিচ্ছেন যে যার মতো করে, যার কাছে যে ধরনের তথ্য আছে সে তার মতো করে সতর্ক করে দিচ্ছেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমাদেরকে
সতর্ক থাকতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু তার একটা ভাষণে বলেছেন যে এই একটা বছর আমরা যুদ্ধ অবস্থার মধ্যে থাকব। আমাদের এই যুদ্ধ অবস্থা বলতে এই না যে আমাদের দেশে একেবারে সিভিল ওয়ার হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য কিছু গোষ্ঠী বিভিন্নভাবে সক্রিয় থাকবে, এইটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। উনি জনগণকে বিভিন্ন সময়ে একাধিকবার সতর্ক করেছেন, এই সতর্কতারই অথবা এটা একটা অংশ হতে পারে। আপনি বলছিলেন যে ঐক্যে ফাটল, আজকে এক বছর পূর্ণ হলো মানে হাসিনা পালিয়ে যাওয়ার। এরপরে রাজনৈতিক দলগুলোর ভিতরে শুরুর দিকে আমরা দেখেছিলাম ঐক্যটা খুব অটুট ছিল, পরবর্তীতে এই আন্দোলনের হিস্সা নিয়ে আসলে একটা ঐক্যে ফাটলের মতো পরিস্থিতি আমরা দেখলাম। পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরেও আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ তৈরি হতে। এক্ষেত্রে সরকারের কি কোনো ব্যর্থতা রয়েছে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রাখতে না পারার ব্যাপারে? না, বিষয়টা এরকম না। আপনি আমি তো মনে করি যে এখনও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে। রাজনৈতিক জুলাইয়ের ক্রেডিট নিয়ে বাহাস চলতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার যুদ্ধ চলতে পারে, কিন্তু আপনি যদি দেখেন আমাদের সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে সংস্কার প্রক্রিয়াটা কী হবে সেটা নিয়ে আলোচনাটা চালিয়ে যাচ্ছে, এবং এই আলোচনাটা কিন্তু খুব ক্লান্তিকর আলোচনা, দীর্ঘ আলোচনা। তারা সকাল থেকে বসেন, তারা গভীর রাত পর্যন্ত কয়েকটা দিন কাজ করেছেন, তারা কথা বলছেন। এবং এই যে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, ধাপে 3 ধাপে তাদের সাথে কথা বলেছেন। সেখানে কিন্তু কেউ অনৈক্যের কথা বলেনি, কিন্তু রাজনীতিতে তো মতভিন্নতা থাকবে। আপনি যদি মতভিন্নতা না থাকে তাহলে তো আর সেটা রাজনীতিই হলো না। তাহলে সেটা তো আপনার ওই যে আওয়ামী লীগের সময় আমরা যেভাবে দেখতাম সরকারি দল যেভাবে বলতো তার মিত্ররাও একই সুরে কথা বলতো, এবং তারপরে তারা তাদের মতো করে ইয়ে করতো। বিরোধী দলের কোনো বক্তব্যই ছিল না, বা সরকার বিরোধী কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগই ছিল না, দিলেও সেটা ওই অল্প পরিসরে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক মতটা সে প্রচার করতে পারছে। মতটা প্রচার করতে গিয়ে অন্যের মতের সাথে তার অমিল হচ্ছে, এবং অমিল হওয়ার পরে সেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। আমরা মনে করি যে এগুলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক বিষয়। এটাকে আমরা বিরোধ হিসাবে যদি না দেখি সেটাই ভালো, বরঞ্চ বিরোধ হিসেবে দেখলে এখানে আমরা সংঘর্ষের বিষয়টা ক্ষেত্রে অনেকটা উস্কানি দিয়ে দেওয়া হয়। আমরা মনে করি যে এই মতভিন্নতা থাকতে পারে, মতভিন্নতা নিয়েই যারা যার রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক সহিংসতাটার জন্য আসলে না হয়, রাইট, তারা জনগণের কাছে যাবে, তার যার মতামত নিয়ে সামনে আমরা একটা সুন্দর নির্বাচন হবে আশা করি। তারা তাদের মতামত জনগণের কাছে উপস্থাপন করবে, জনগণই সিদ্ধান্ত নেবে তারা আসলে কোন মতটা গ্রহণ করবেন। এই যে সহাবস্থানের কথা বলছিলেন, গত 3 তারিখে কিন্তু আমরা একটা চমৎকার উদাহরণ দেখেছি। টিএসসি, শহীদ মিনার এবং শাহবাগ এলাকায় ছাত্র দল এবং এনসিপির প্রোগ্রামে প্রচুর লোক হয়েছিল, বাট কোনো রব সহিংসতা ছাড়া খুব চমৎকার পরিবেশ হয়েছে। এরকমের পরিবেশই চাই। আমি একটু অন্য একটা সংবাদের দিকে নজর দিতে চাই, সেটা হলো জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ইমরানের সাক্ষ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি বলেছেন যে শেখ হাসিনার নির্দেশ ছিল নো রিলিজ নো ট্রিটমেন্ট। কতটা ভয়াবহ একটা নির্দেশ! না, এটা তো উনি একজন সাক্ষী হিসেবে আদালতেই বলেছেন। হ্যাঁ, আমি সেটাই। এরপরে আর আসলে এটা নিয়ে আর নতুন করে আমাদের কথা বলার প্রয়োজন নেই। এটা আমরা কয়েকদিন আগে আপনি দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে ডাক্তারদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি, সেখানে অনেক ডাক্তারও কিন্তু আমাদেরকে এটা বলেছেন। এবং বিভিন্ন সময়ে আপনি যদি এই ডাক্তারদের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা একটা বাণী দিয়েছেন, ভিডিও বানিয়ে দিয়েছেন, সেখানে উনি বলেছেন কোন প্রেক্ষাপটে ডাক্তাররা কীভাবে কাজ করেছেন। অনেক প্রাইভেট হাসপাতালের ডাক্তার সরকারি হাসপাতালে এসে গোপনে চিকিৎসা দিয়ে গিয়েছেন। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রোগীর ব্যবস্থাপত্রে ভিন্ন নাম লেখা হয়েছে যাতে রোগীকে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত না করতে পারেন, এবং কিছু ক্ষেত্রে রোগীর ইনজুরিটাও ভিন্নভাবে লেখা হয়েছে। হয়তো উনি বুলেট ইনজুরি ক্যারি করছেন, কিন্তু ডাক্তাররা লিখেছেন উনি হাঁপানি রোগী, যাতে এসে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ট্র্যাক ডাউন না করতে পারে। ডাক্তাররা খুব আন্তরিকভাবে তার সেবাটা দিয়েছেন। এই সেবাটা কখন আপনার একজন ডাক্তার রোগীর নাম পরিবর্তন করে, তার রোগের নাম পরিবর্তন করে তাকে সেবা দিতে যায়, যখন জানে ডাক্তার যে রোগীর প্রকৃত নামটা এখানে ব্যবহার করলে রোগীর যদি রোগের আঘাতের ধরনটা যদি এই প্রেসক্রিপশনে বা ব্যবস্থাপত্রে লেখা হয় তাহলে রোগীকে আইনশৃঙ্খলা বাহিনী সমস্যায় ফেলতে পারে। তো এইরকম যখন পরিস্থিতি হয় তখন তো এটা আর আসলে ওই আদেশের কথা বলে বোঝানোর প্রয়োজন নেই, এটা তো বাস্তব পরিস্থিতিটাই আপনাকে বলে দিচ্ছে ওই সময় কিভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিল তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট ডিনাই করা। ট্রিটমেন্ট পাওয়াটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করার জন্য যে ডাক্তারদের ফাঁসির আসামিও ট্রিটমেন্ট পাবে সেটাই আইনের, প্রত্যেকটা মানুষেরই এটা ইউনিভার্সাল হিউম্যান রাইটস।
আপনি এই রাইটসটা থেকে তাকে যখন বঞ্চিত করেন আন্ডার এনি সার্কামস্টেন্স এটা করতে পারেন না। যুদ্ধকালীন সময়েও একজন মানুষকে চিকিৎসা দিতে হয়, আপনার সেই চিকিৎসাটা দিতে গিয়ে ডাক্তাররা বাধ্য হয়েছেন রোগীর নাম গোপন করতে, তার আঘাতের ধরন গোপন করতে। তো এইটাই তো বলে দিচ্ছে যে তাদের উপর ছিল আসলে গত বছরের জুলাই আগস্টে চাপটা এসেছিল। তো আজাদ ভাই, আমার সময় একেবারেই শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ফ্রন্ট পেজ অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।